ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দারজার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইতিহাস মডেল প্রশ্ন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি আসছে শ্যামবাজার এভি স্কুল। এখানে ফিল ইন দি ব্যাগ প্রথমে আছে শূন্যস্থান পূরণ, 2 নম্বরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলকরণ, 3 নম্বরে এক কথা উত্তর 8 মার্ক এবং 4 নম্বরে সংক্ষিপ্ত উত্তর দাও, 5 নম্বরে টিকা লেখো। ঠিক আছে, 3 4 12, তো 12 আর 14 26, 26 আর 34, 34 আর 6 40, 40 আর গিয়া হলো তোমার 10। তাহলে আমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি। প্রথমেই বলছে গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে ড্যাশ বলা হতো, বা এরকম টোটাল প্রশ্নটা আমরা দেখে আসি। আমরা টোটাল প্রশ্ন দেখে নিলাম, এরপরে প্রশ্ন এক এক করে সম্পূর্ণ প্রশ্ন একসাথে দেখে তারপরে আমরা উত্তরগুলি দিচ্ছি। তাহলে এই গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে ড্যাশ বলা হতো, কি বলা হতো আমরা উত্তরটা যদি দেখি, এটা হচ্ছে তোমার গোষ্ঠ বলা হতো। প্রাচীন বৈদিক সমাজে গরু ছিল প্রধান সম্পদ, গবাদি পশু রাখার নির্দিষ্ট স্থানকে গোষ্ঠ বলা হয়। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ড্যাশ ছিল? সিদ্ধার্থ। বুদ্ধের জন্ম নাম ছিল সিদ্ধার্থ, পরে জ্ঞান লাভের পর তিনি বুদ্ধ নামে পরিচিত। এবার ভারতের উপমহাদেশে সব থেকে জনপ্রিয় মহাকাব্য ছিল ড্যাশ ও ড্যাশ, রামায়ণ ও মহাভারত। এই দুটি মহাকাব্য প্রাচীন ভারতের সমাজ, ধর্ম, রাজনীতির গুরুত্বপূর্ণ উৎস। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল ড্যাশ, অম্ম। 16টি মহাজনপদের মধ্যে অম্মক ছিল দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ। এরপরের প্রশ্ন, ইন্ডিকা বইটি ড্যাশের লেখা, ড্যাশ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে। মহস্থানগড় হলো বর্তমান বাংলাদেশের ড্যাশ জেলার একটি ড্যাশ, নাসিক লেক ড্যাশ পাওয়া যায়। আমরা উত্তরগুলি দেখে নেই। ইন্ডিকা বইটি মেগাস্থেনিসের লেখা। গ্রিক দূত মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসে ভারতের বিবরণ লিখেছিলেন। ড্যাশ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে, গিরনার, অর্থাৎ অশোকের শিলালেখ গিরনার পাওয়া গেছে, যা তার শাসন ও ধর্মনীতি সম্পর্কে তথ্য দেয়। এরপরে মহাস্থানগড় হলো বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রাচীন নগর। এটি প্রাচীন পূর্ণ নগরের ধ্বংসাবশেষ এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। নাসিকা লেক গুহায় পাওয়া গেছে। নাসিকের গুহাগুলিতে বহু প্রাচীন শিলালেখ পাওয়া গেছে, যা কাহন যুগের ইতিহাস জানায়। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলকরণ। পিটক, বাণভট্ট, কৌটিল্য, তারপরে দিগম্বর ও শ্বেতাম্বর, তারপরে অষ্টাম্বিক এবং গৌতম পুত্র সাতকর্ণী, এখানে সাতবাহন, তারপরে গৌতম বুদ্ধ, জৈন ধর্ম, ঝুরি, তারপর হর্ষচরিত এবং অর্থশাস্ত্র। তাহলে আমরা এক এক করে উত্তরগুলি যদি দেই তাহলে উত্তরগুলি কী হবে আমরা দেখে নিই। উত্তরগুলো হচ্ছে পিটক, ঝুরি। ব্যাখ্যা, পিটক শব্দের অর্থ ঝুরি। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক 3টি ঝুরি বা অংশ বিভক্ত। বাণভট্ট, হর্ষচরিত। বাণভট্ট ছিল সম্রাট হর্ষবর্ধনের সভাকবি, তিনি হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন। কৌটিল্যর সাথে অর্থশাস্ত্র। কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা, যেখানে রাজনীতি অর্থনীতির আলোচনা আছে। দিগম্বর ও শ্বেতাম্বর, জৈন ধর্ম। ব্যাখ্যা, জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতাম্বর। অষ্টাম্বিক, গৌতম বুদ্ধ। অষ্টাম্বিক মার্গ, গৌতম বুদ্ধের প্রদত্ত মুক্তির পথ। গৌতম পুত্র সাতকর্ণী, সাতবাহন। গৌতম পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের একজন শক্তিশালী শাসক ছিলেন। 2 নম্বর তাহলে হয়ে গেল আমাদের। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে 20 শব্দের অর্থ কী? এরকম করে টোটাল 8টি প্রশ্ন আছে। তো 20 শব্দের অর্থ কি? জ্ঞান। যদি এক কথা বলি, কারণ প্রতিটা 1 মার্ক করে প্রশ্ন। বিদ ধাতুর অর্থ জানা বা জ্ঞান অর্জন করা, এখান থেকেই বেদ শব্দের উৎপত্তি। জৈন ধর্মানুসারে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর আছেন, যাদের মধ্যে মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর। প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে করেছিলেন? মহাকাশ্যপ। গৌতম বুদ্ধের মৃত্যুর পর প্রথম বৌদ্ধ সঙ্গীত রাজগৃহে অনুষ্ঠিত হয় এবং মহাকাশ্যপ ছিলেন তার সভাপতি। তারপর আটবিক কাদের বলা হয়? অরণ্যবাসী মানুষ, যারা বন ও অরণ্য বাস করে তাদের আটবিক বলা হতো। এরপরের যে প্রশ্ন 5 নম্বর, সঙ্গদের 2 জন প্রধান শাসকের নাম লেখো। পুষ্যমিত্র শুঙ্গ এবং অগ্নিমিত্র। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ এবং তার উত্তরসূরি ছিলেন অগ্নিমিত্র। সংহিতা কথার অর্থ কী? সংগ্রহ। সংহিতা মানে একত্রিত করা বা সংগ্রহ। বেদের মন্ত্রগুলো সংকলনকে সংহিতা বলা হয়। বৌদ্ধিক শিক্ষার 2টি প্রধান বিষয় কী ছিল? বেদপাঠ এবং অর্থ
অস্ত্র শিক্ষা। বৈদিক যুগে শিক্ষা প্রধানত ধর্মীয়, বেদ অধ্যয়ন এবং সামরিক অস্ত্রচালনা বিষয়ে কেন্দ্রীভূত ছিল। সুয়াং কোন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এবং তার লিখিত গ্রন্থের নাম কি? চীন। সিইউকি, তার লিখিত গ্রন্থ ছিল সিইউকি। সুয়ানজাং ছিলেন একজন চীনা পর্যটক। তিনি ভারতে এসে তার ভ্রমণ বিবরণ সিইউকি গ্রন্থে লিখে যান। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, এবার 4 নম্বরের প্রশ্ন। এখানে প্রতিটা প্রশ্ন 2 নম্বর, টোটাল 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বৈদিক ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? এটি কয় ভাগে বিভক্ত? বৈদিক ধর্মের প্রধান গ্রন্থ হলো বেদ। বেদ মোট 4 ভাগে বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ব্যাখ্যা: এই 4টি বেদে মন্ত্র, যজ্ঞ, সঙ্গীত এবং ধর্মীয় আচার সম্পর্কিত জ্ঞান সংরক্ষিত আছে। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বুঝো? জৈন ধর্মের ত্রিরত্ন হলো সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক আচরণ। অর্থাৎ এই 3টি নীতি মেনে চললে মুক্তি বা মোক্ষ লাভ করা যায় বলে জৈন ধর্মে বিশ্বাস করা হয়। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে বেদের অপর নাম শ্রুতি। কেন বেদকে শ্রুতি বলা হয়? কারণ এগুলি শোনা বা মুখে মুখে প্রচলিত ছিল। ব্যাখ্যা: প্রাচীনকালে বেদ লিখিত ছিল না, গুরু থেকে শিষ্যের কাছে শুনে শেখানো হতো। কনিষ্কের মূর্তি কেমন দেখতে ছিল? কনিষ্কের মূর্তি সাধারণত ভারী দেহের, মোটা পোশাক পরিহিত এবং বুট জুতো সহ দেখা যায়। তার মূর্তিতে গ্রিক ও মধ্য এশীয় প্রভাব দেখা যায় এবং মুখমণ্ডলে অনেক সময় ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এরপরের প্রশ্ন হচ্ছে মেগাস্থিনিসের লেখা থেকে আমরা পাটলিপুত্র শাসন পরিচালনা সম্পর্কে কি জানতে পারি? তার লেখা থেকে জানা যায় যে পাটলিপুত্র সুসংগঠিত প্রশাসন ছিল, শহর পরিচালনার জন্য বিভিন্ন কমিটি ছিল এবং আইন শৃঙ্খলা, কর ব্যবস্থার উন্নতি ছিল। গৌতম বুদ্ধ কোথায়, কত সালে জন্মগ্রহণ করেন? তার পিতামাতার নাম কী ছিল? গৌতম বুদ্ধ লুম্বিনী, মানে বর্তমানে নেপাল অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় 563 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম ছিল মায়া দেবী। তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। শ্বেতাম্বর কাদের বলা হতো? জৈন ধর্মের যে সম্প্রদায় সাদা বস্ত্র পরিধান করত তাদেরকে শ্বেতাম্বর বলা হতো। জৈন ধর্মের 2টি প্রধান সম্প্রদায় দিগম্বর নগ্ন এবং শ্বেতাম্বর সাদা বস্ত্র পরিহিত। এরপরের প্রশ্ন আমরা যদি দেয় তাহলে কি আছে? পরের প্রশ্ন আছে 5 নম্বরের প্রশ্ন। টিকা লেখো যে কোনো 4টি, প্রতিটি 3 মার্ক করে। চতুরাশ্রম উন্নতির 7টি নিয়ম, এভাবে করে। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখব। টিকা লেখো যে কোনো 4টি। চতুরাশ্রম বলতে হিন্দু জীবনের 4টি পর্যায়কে বোঝায়: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য পর্যায়ে ছাত্ররা গৃহে থেকে শিক্ষা গ্রহণ করে, তো গার্হস্থ্য পর্যায়ে বিবাহ করে সংসার জীবন শুরু করা হতো এবং সমাজের দায়িত্ব পালন করা হতো। বানপ্রস্থ পর্যায়ে ব্যক্তি ধীরে ধীরে সংসার থেকে নিজের দূরে সরিয়ে নিত। সন্ন্যাস পর্যায়ে সমস্ত পার্থিব আকাঙ্ক্ষা ত্যাগ করে আত্মার মুক্তির জন্য সাধনা করা হতো। এই ব্যবস্থায় মানুষের জীবনকে নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণ করে তুলত। পরের প্রশ্ন, বজ্জিদের উন্নতির 7টি নিয়ম। বৌদ্ধ ধর্মে বজ্জিদের উন্নতির জন্য 7টি নিয়ম বা শর্ত উল্লেখ করা হয়েছে। এগুলো হলো: নিয়মিত সভা করা, ঐক্য বজায় রাখা, প্রাচীন নিয়ম মেনে চলা, বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, নারীদের সম্মান করা, ধর্মীয় স্থানগুলো রক্ষা করা এবং সন্ন্যাসীদের সম্মান করা। এই নিয়মগুলি সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সাহায্য করত। গৌতম বুদ্ধ এই নীতিগুলো প্রচার করেছিলেন যাতে সমাজের এই ঐক্য, সহযোগিতা এবং নৈতিকতা বৃদ্ধি পায় এবং সকলের উন্নতি নিশ্চিত হয়। পরের প্রশ্ন হচ্ছে তোমার চৌতুয়াম এবং পঞ্চম মহাব্রত। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি চতুর্জাম। জৈন ধর্মের প্রথম চতুর্জাম নামে 4টি প্রধান নীতি ছিল: অহিংসা, সত্য, আস্তেয় এবং অপরিগ্রহ। পরবর্তীকালে মহাবীর পঞ্চম নীতি হিসাবে ব্রহ্মচর্য যুক্ত করেন, যা পঞ্চম মহাব্রত নামে পরিচিত। এই 5টি নীতি যেন তার মূল ভিত্তি গঠন করে। এগুলো অনুসরণ করলে মানুষ পাপ থেকে মুক্ত থাকতে পারে এবং আত্মার পরিশুদ্ধ ঘটে। জৈন ধর্মে এই নীতিগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং এগুলির পালন করাকে মুক্তির পথ হিসেবে বিবেচনা করা হয়। পরের প্রশ্ন হচ্ছে তোমার বর্ণাশ্রম প্রথা যদি আমরা দেখি, বর্ণাশ্রম প্রথা হলো প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থা যেখানে সমাজকে 4টি বর্ণে ভাগ করা হয়েছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। প্রত্যেক বর্ণের নির্দিষ্ট কাজ ও দায়িত্ব ছিল। একই সঙ্গে মানুষের জীবনকে 4টি আশ্রমে বিভক্ত করা হয়েছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই প্রথার মাধ্যমে সমাজের শৃঙ্খলা বজায় রাখা এবং কাজের সঠিক বন্টন নিশ্চিত করা হতো। তবে পরবর্তীকালে প্রথা কঠোর হয়ে পড়ে এবং সামাজিক বৈষম্যের সৃষ্টি করে। পরের প্রশ্ন হচ্ছে কি হাতিগুম্ফা শিলালেখ। হাতিগুম্ফা শিলালেখ উড়িষ্যার উদয়গিরি পাহাড়ে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রাচীন শিলালিপি। এটি খারবেলা নামে কলিঙ্গের এক শক্তিশালী রাজা কর্তৃক খোদাই করা হয়েছিল। এই শিলালিপি
তার শাসনকাল, যুদ্ধজয়, প্রশাসন এবং জনকল্যাণমূলক কাজের বিবরণ পাওয়া যায়। এটি প্রাচীন ভারতের ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ উৎস। এই শিলালেখ থেকে সেই সময়ের রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য জানা যায়। হ্যাঁ, এরপরে প্রশ্ন হচ্ছে তোমার একবারে লাস্ট প্রশ্ন, নাসিক লেক মহারাষ্ট্রের নাসিক অঞ্চলে গুহায় পাওয়া প্রাচীন শিলালিপিগুলো বোঝায়। এগুলো প্রধানত বাহন যুগের সঙ্গে সম্পর্কিত। এই লেখগুলো থেকে প্রায় সমস্ত রাজা, দানশীলতা এবং ধর্মীয় কার্যকলাপ এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়। বিশেষ এবং সমাজ ব্যবস্থা করে গৌতম পুত্র সাতকার্ণীর শাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এখানে উল্লেখ করে। এই শিলাগুলি প্রাচীন ভারতের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। তাই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক আলোচনা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নেই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাই।